নমস্কার, ঠিক দুপুর 3টে আমি অয়ন, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। এখনো চোখের জল শুকোয়নি নরেন্দ্রপুরে গোডাউনে বিধ্বংসী আগুনে মৃত পরিবারগুলোর সদস্যদের। নাজিরাবাদে একের পর এক যৌতুকগৃহ, এই হচ্ছে ড্রোন শট। নাজিরাবাদের নরেন্দ্রপুরের নাজিরাবাদে জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি। নাজিরাবাদে একের পর এক যৌতুকগৃহ, জলাভূমি ভরাট করে পর পর গোডাউন। দেখুন স্যাটেলাইট পিকচার, দেখুন উপগ্রহ চিত্র, দেখুন জলাভূমিতে বেআইনি নির্মাণ। দেখুন একের পর এক ছবি, দেখুন পূর্ব কলকাতা, এটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। একের পর এক আদালতের নির্দেশ, আন্তর্জাতিক আদালতের নির্দেশ, জলাভূমি ভরাট করা যাবে না, কিন্তু সেই জলাভূমিতেই বেআইনি নির্মাণ। বছরের পর বছর ধরে একের পর এক নাজিরাবাদে বেআইনি নির্মাণ, যেখানে কিছুই লাগে না, কিচ্ছু লাগে না, কোনো অনুমতি লাগে না, কোনো ফায়ার লাইসেন্স লাগে না, ইলেকট্রিকের বিল লাগে না, কিচ্ছু লাগে না। সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, কি দেখলে? অয়ন, ভয়ঙ্কর ছবি বললেও কম বলা হবে। তার কারণ পশ্চিমবঙ্গে দুটি জলাভূমি আছে, তার মধ্যে একটি অবশ্যই সুন্দরবন আর আরেকটি হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এই অঞ্চল 2006-এর ল অনুযায়ী যেটা বলা হচ্ছে যে এই অঞ্চলে কোনো রকম নির্মাণ করা যায় না, কোনো রকম হাই রাইজ ভাবে বা কোনো রকম বিল্ডিং নির্মাণ করা যায় না। তবে তুমি যদি স্যাটেলাইট ইমেজ অতীতের এবং বর্তমান সময়ে দেখো, তাহলে দেখলে বুঝবে তফাৎটা। কয়েক বছরের মধ্যে এখানে একের পর এক গোডাউন হয়েছে। এই গোডাউনটা হয়েছে শহর থেকে ঢিলছোড়া দূরত্বে। আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা শহরের সবথেকে বড় আবাসন আরবানা, তার ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। কয়েক পা গেলে, মিনিট কয়েক গেলে বাইপাস। এখান থেকে খেয়াদহ পঞ্চায়েত 2 এবং করিমগঞ্জ মৌজা, এই অঞ্চলটা তথ্য বলছে পুরোটাই জলাভূমি। এই জলাভূমিতে কোনোভাবেই নির্মাণ করা যায় না, কিন্তু পুরো অঞ্চলটাই, আনন্দপুরের এই অঞ্চলটা, নাজিরাবাদের অঞ্চল ঘুরলে দেখা যাবে একের পর এক বেআইনি এভাবে গোডাউন হয়েছে। খাল দখল হয়ে গেছে, খাল দখল করে তার উপরে দোকান হয়ে গেছে। দোকানদাররা বলছেন আমরা কেউ নই, আমরা ভাড়া নিয়েছি, স্থানীয় মানুষ করে দিয়েছেন। স্থানীয় মানুষদের কাছে খোঁজ নিতে গেলে বলা হচ্ছে যে নির্দিষ্ট কয়েকজনের নাম আসছে, তাতে অসীম মণ্ডল থেকে শুরু করে একাধিক ব্যক্তির নাম উঠে আসছে, যারা এখানে গোডাউন গুলো করেন, পরবর্তী সময় ভাড়া দিয়ে দেন, এবং বিভিন্ন নাম উঠে আসছে। এবং গোডাউন গুলোর ক্ষেত্রে তুমি যদি দেখো, আইন মানা হয়নি, কারণ আইন ভাঙাটাই এখানে কোথাও গিয়ে আইন। তার কারণ যেহেতু জলাভূমিতে কোনোভাবে নির্মাণ করাই যায় না, তার ফলে ফায়ার ক্ষেত্রে কোন রকম পারমিশন আলাদা করে নেওয়ার প্রয়োজন হচ্ছে না, ইলেকট্রিক ক্ষেত্রে তারা বেআইনি ভাবে নেওয়া হচ্ছে। অর্থাৎ একের পরে পুরো যা সিস্টেমটা ঘটছে পুরোটাই বেআইনি ভাবে ঘটছে। যার সারথী ভৌমিক, তিনি মামলা করেছিলেন। আমি বলছিলাম না যে আন্তর্জাতিক পরিবেশ আদালত, তাদেরও নির্দেশ ছিল কলকাতার এই জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করা বেআইনি। আদালতেরও নির্দেশ ছিল। মামলাকারী পার্থসারথী ভৌমিক, তিনি কি বলছেন এখন দেখুন। তা আমি একটা বাড়িঘর করার জন্য কিনেছিলাম, তা দ্য ইনভেস্টমেন্ট বিকামস এ পুয়ার ইনভেস্টমেন্ট, নাও আই এম ফাইটিং লিটিগেশনস। এই যে গোডাউনগুলো আপনি দেখছেন, সেগুলো কিন্তু মানে সব তো কংক্রিট, লোহা, স্টিল ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা। এটা তো 24 ঘন্টায় হয় না। তো পুরো বিষয়টা আমি কিন্তু টাইম টু টাইম ওয়েটল্যান্ডকে জানানো, লোকাল পুলিশকে মেল করা, তারপর ফাইনালি কোর্টে আমি ওয়েটল্যান্ড অথরিটিকে 2024-এ লাস্ট মেল করলাম যে আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে টাইম টু টাইম সব ইনফরমেশন আপনাদেরকে দিই, শেয়ার করি, অ্যাকচুয়ালি আপনারা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলছেন ঠিকই, বাট আপনারা অ্যাকচুয়ালি কনজারভেশন করার কোনো মেন্টালিটি নেই। আমরা আজকে নতুন দেখাচ্ছি না, 3 বছর আগেও আমরা দেখিয়েছিলাম পূর্ব কলকাতার জলাভূমি কিভাবে ভরাট হচ্ছে, গোডাউন হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। 3 বছর পরেও নাজিরাবাদ জুড়ে চূড়ান্ত বেনিয়ম। দেখাবো আরো। মাথার পেছনে যেটা দেখা যাচ্ছে, কলকাতা শহরের সব থেকে বড় হাই রাইজিং আরবানা, তার থেকে ঢিলছোড়া দূরত্বে নাজিরাবাদ। এটি পঞ্চায়েত অঞ্চল, পঞ্চায়েত এলাকা। এই অঞ্চলে যে খালটি রয়েছে মূলত এই
স্থানীয় বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা যে খালের ওপর নির্ভর হয়, সেই খালটির ওপরে একের পর এক দোকান তৈরি হয়েছে। সোনারপুরের নাজিরাবাদে এভাবেই খালছড়ি। আস্ত খাল ক্রমশ হারিয়ে যাওয়ার পথে। খালের উপরেই তৈরি হয়েছে একের পর এক দোকান। খালের ওপরে দোকান করে ফেলেছো, দোকানটা কি তুমি নিজে করেছো না ভাড়া নিয়েছো? নিজেই করেছি। হ্যাঁ, নিজেই করেছি। খালের ওপর কেন করলে? কী করবো দাদা, কাজ বাজ নেই, এখন করতে হবে, কিছু তো করে খেতে হবে। খালের উপরে রীতিমতো কংক্রিটের সেতুও তৈরি হয়ে গেছে। এই এলাকাটি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটির অধীনে। নিয়ম অনুযায়ী এই এলাকায় জলাজমি ভরাট করে ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায় না, কিন্তু দেখা যাচ্ছে তাই হয়েছে, যার জেরে এলাকায় নিকাশিও বেহাল বলে অভিযোগ। জল তো জমে যায় বর্ষাকালে, গ্রীষ্মকালে জল আটকে যায়। পঞ্চায়েত থেকে বলেছিল যখন খাল পরিষ্কার হবে তখন ভেঙে দেওয়া হবে, সেই বর্ষায় তো আমরা এখন কিছু দেখতে পাইনি, কিছু হয়নি। বর্ষাকালে এই খাল থেকে যেহেতু জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ খারাপ, তাই জল উপচে পড়ে এবং রাস্তায় জল জমে যায়। বছরের পর বছর কোনো সমাধান কিন্তু স্থানীয় বাসিন্দারা পান না এবং সমস্ত কিছু মেনে নিচ্ছেন পঞ্চায়েত প্রধানও। ক্যামেরায় অরবিন্দের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। 3 বছর আগে আমরা দেখিয়েছিলাম, কিন্তু তারপরে কমেনি, আরো বরং বেড়েছে। জলাভূমিতে বেআইনি নির্মাণ, স্যাটেলাইট পিকচার দেখুন কি অবস্থা। জলাভূমিতে বেআইনি নির্মাণ আরো গজিয়ে উঠেছে, ওয়্যার হাউস গজিয়ে উঠেছে। স্থানীয়রা কি বলছেন দেখুন। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি এই তো জল দেখা যাচ্ছে, তুমি জল তো এইটাই তো ডেকোরেশন। এইটাই এদিকেও জলাভূমি ছিল, এই তো, হ্যাঁ পুরো হ্যাঁ এই যে কারখানা, হ্যাঁ সব জলাভূমি। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে, হ্যাঁ পয়সাতে সব কিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নাইট গাইড করতো, মাছ চাষ হতো, তখন একটা পয়সা পেতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে সব বেআইনি নির্মাণ, সব বেআইনি নির্মাণ। এই যে মোমোর কারখানাটা সব জলাভূমি, সব এই টোটাল এখানে শুধু এখানে অন্তত 200-300 কারখানা আছে, সব জলাভূমি, সব জল। এই যে খালের উপরে দোকান করেছো, এটা কি পারমিশন নিয়ে না পারমিশন ছাড়া? পারমিশন নিয়ে। কে পারমিশন দিল খালের ऊपर করতে? खाल ऊपर दुकान करा जाए? खाल के ऊपर दुकान बना है, ये तो वाटर है ना? हाँ, तो इसमें कोई दिक्कत नहीं होता, लोग आके कुछ बोलता नहीं? खाल में कौन बोलेगा? भाड़ा दे रहे तो कौन बोलेगा? मालिक कौन है? ये मालिक नाम मालूम नहीं है। খালের উপরে দোকান করা যায়? সেটা করা যায় না, এটা জানেন আপনি, কিন্তু কিছু করার নেই। কিছু করার পয়সাটা কে নেয়? নেতা না, এখানকার লোকাল লোক। এটা তো বেআইনি, আপনি মানেন? বেআইনি যেরকম আমরা তো কিছু করি না, আমরা তো করে দিয়েছে, আমরা তো বাস একটা নিজের জন্য কিছু করছি, বাস আর কিছু। জলাভূমি ভরাট করে একের পর এক নির্মাণ, এদের কি করার আছে? কারা করছে, কাদের মদতে এই রকম ভাবে বেআইনি নির্মাণ চলছে? ছবি দেখুন, বেআইনি নির্মাণ পর নাজিরাবাদে বেনিয়মই নিয়ম। এখানে বেনিয়মই নিয়ম, গোডাউন তৈরিতে মানা হচ্ছে না পঞ্চায়েত আইন। চাঞ্চল্যকর অভিযোগ মামলাকারী পার্থসারথী ভৌমিকের। এবং এই যে গোডাউন তৈরি হচ্ছে, গোডাউন তৈরি করতে কোনো অনুমতি লাগে না, কোনো কিছুর অনুমতি লাগে না। ইরনের কাছে আর একবার যাবো, কেন বদলাচ্ছে না ছবিটা? এই আন্তর্জাতিক পরিবেশ আদালত বলার পরেও। অয়ন 3 বছর আগে যখন এই খবর করতে এখানে এসেছিলাম, খেয়াগঞ্জ, করিমপুর মৌজা এবং এই অঞ্চলের যে জায়গা, এবং এই অঞ্চলের মূলত আমি তৎকালীন সময় ছবিটা বলি, খেয়াদহ পঞ্চায়েত 2 এবং করিমপুর মৌজা। এই অঞ্চলে সেই সময়ও যখন আমরা আসি, তখন যারা প্রশাসনের পদে রয়েছেন তারা বলেছিলেন তারা জানেন না, তারা খতিয়ে দেখবেন। কিন্তু 3 বছর পর ছবিটা দেখা গেল অয়ন, সংখ্যাটা বেড়েছে, গোডাউনের সংখ্যা বেড়েছে। সেই সময় যে গোডাউন নির্মাণ হচ্ছিল, সেই গোডাউন নির্মাণ হয়ে ইতিমধ্যে এখন ব্যবসা জমিয়ে ফেলেছে। যে খাল রয়েছে এখানে নিকাশির জন্য, সেই খালের ওপর যত্রতত্র নিজেদের মতো গোডাউনগুলোর সামনে ব্রিজ তৈরি হয়ে গেছে। অর্থাৎ নিয়ম ভাঙাটাই এখানে সেই খেলাটাই চলছে। এবং এই যে নিয়ম ক্ষেত্রে যাদের কথা উঠে আসছে, ক্যাপ্টেন ভৌমিক তিনি যখন বলছিলেন, তিনি একাধিক ব্যক্তির নামে অভিযোগ করেছিলেন এবং 3 বছর আগে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখনো এসে তাদের নাম শুনতে পাচ্ছি, অসীম মণ্ডল, বিকাশ রায়, গঙ্গাধর দাস, তার নামও শোনা যাচ্ছে, পঙ্কজ লাইহা বলে একজন, এরকম বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, যারা এই
অঞ্চলে গোডাউনগুলো তৈরি করেন, তারপর ভাড়া দিয়ে দেন। আমি আসবো এই অঞ্চলের অদ্ভুত লাগে না এরকম প্রকাশ্যে দিনের আলোতে নির্মাণ হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে, কেউ জানেন না। কি করে কেউ জানেন না? আর পার্থসারথী ভৌমিক তিনি আরো বিস্ফোরক অভিযোগ করছেন, দেখুন। বাট নাজিরাবাদে আসলে আপনাকে ইঞ্জিনিয়ার লাগে না, আপনার ইলেকট্রিক্যাল পারমিশন লাগে না, আপনি ট্রান্সফরমার পেয়ে যাবেন, আপনার ফায়ার লাইসেন্স লাগে না। কারণ আপনার প্রজেক্টের অ্যাপ্রুভাল থাকলে তো ওই কপিটা নিয়ে গিয়ে আপনি ফায়ার ডিপার্টমেন্টে বলবেন যে আমি গোডাউন করেছি, এই লেআউট আছে, ডিজাইন, এটার ফায়ার অ্যাপ্রুভাল চাই, আপনার ডেমো করুন। আমি যখন কাগজই নিয়ে আমি কি ডেমো করব? আরও আপনাকে বলি, ধরুন জমিটা ধরুন 1 বিঘা জমি কেউ কিনলো গোডাউন করার জন্য, তো পঞ্চায়েতে তো মিনিমাম রুল রেগুলেশন ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট আছে, পঞ্চায়েত অ্যাক্ট আছে, পুরো কান্ট্রিতে আছে, যে আপনি কটা জমি কিনলে তার এতটুকু অংশ ছেড়ে এত হাইটের গোডাউন করলে এর মধ্যে করতে পারেন। বাট ওরা কি করে, ধরুন 1 বিঘা জমি কিনলো, ওই পুরো পেরিফেরিটাতেই পুরো গোডাউনটা বানাবে, আর বাইরটা হচ্ছে যে সরকারি জমিটা, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা, ঢালাই করে রাস্তা করা, তো এভরিথিং ফর দ্যাম অনলি। সরাসরি চলে যাবো আরো একবার ইরানের কাছে, কারণ ইরান যে নামগুলো বললো এরা কারা? এরা কি যথেষ্ট প্রভাবশালী? মানে আমাদের কাছে তো পরিচিত নয় খুব একটা এই নামগুলো। অবশ্যই নামগুলো আমরা যখন খোঁজ করে দেখেছি, বেশিরভাগ ব্যক্তি তারা রাজনৈতিক মদতপুষ্ট এবং কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা রয়েছেন এবং বিভিন্ন সময়ে তাদের জার্সি বদল হয়েছে, এটা স্থানীয়রা বলছেন। তবে এমন একটা জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি অয়ন, যেখানে সাধারণ মানুষ কথা বলতে ভয় পান, তারা বলতে চান না তারা কোথায় জায়গায় রয়েছেন, কারণ তারা অফ ক্যামেরা বলেন যে এই নামগুলো বললে বা আমরা সবই জানি কিন্তু কিছু বলতে পারবো না, আমাদের মুখ বন্ধ। এটা অনেকেই সকাল থেকে, আমরা গতকাল থেকে সারাদিন খুঁজে দেখেছি, অনেকেই বলেছেন। তার মধ্যে অনেকে কিন্তু কিছু নাম বলছেন। এই ক্যাপ্টেন ভৌমিক যেমন নাম বললেন, আমরা 3 বছর আগে এই অসীম বাবু তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। 3 বছর আগে তিনি আমাদের টেলিফোনে জানিয়েছিলেন যে তিনি কিছু জানেন না, আরো একটি নামের কথা বলছিলেন। আসলে নামের খেলা চলে, কিন্তু প্রশাসনের সামনে রেখে, প্রশাসনকে সামনে একটা পর্দা দেখিয়ে তাদের দিনের বেলায় পুকুর চুরি চলে। এবং বাস্তুতন্ত্র, এই যে জলাভূমি চুরি, এটা তো পুরোটা বাস্তুতন্ত্র ঘেটে যাবার কাজ। যেখানে এই ক্যাপ্টেন ভৌমিক তিনি অভিযোগ করছেন যে তিনি যখন অভিযোগ করেন, গ্রিন ট্রাইব্যুনালে যান, তার বিপক্ষে থ্রেট কল আসে, সেই অডিও রেকর্ডও তিনি আমাদের পাঠিয়েছেন। তাকে বলা হয় এই জায়গা ছেড়ে দিতে, বিক্রি করে দিতে, এরকম তার এখানে ক্ষতি করা, এবং তার বিরুদ্ধে থেকে এফআইআর করা হয়েছে। অর্থাৎ তিনি বলছেন তিনি একজন পাইলট, তিনি একজন সচেতন নাগরিক, তিনি সমাজ রক্ষার ক্ষেত্রে তিনি যদিও প্রথমে জমিটা কিনেছিলেন বড় বাড়ি করবেন বলে, যদিও বাস্তুর এই পাটটা দেখার পর, জলভূমি দেখার পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। কিন্তু তিনি দেখেন তিনি ছাড়া বাকি সবাই নাকি বিল্ডিং করছেন। আর এইরকম ভাবে কেউ চোখে দেখে না, কেউ কানে শোনে না। 15 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়ে গেল এই নাজিরাবাদেই, এই নরেন্দ্রপুরেই, এই গোডাউনে আগুন এবং ডেকোরেটরসের অফিসে। এখনো পর্যন্ত অনেকে নিখোঁজ, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি খবর রয়েছে? এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে 23টি লিখিত অভিযোগ দায়ের করে, নিখোঁজ অভিযোগ দায়ের করে। তার মধ্যে এখনো 15টি দেহ যে উদ্ধার করা হয়েছে, দেহ মৃত্যুর ঘটনা এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে। এবং এখনো যে ভিতরে আটকে রয়েছে এমনটাই আশঙ্কা করে পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেগুলো খোঁজার চেষ্টা করছে। এবং অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই যেমন গঙ্গাধর দাস অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারই পাশাপাশি এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় 23টি নিখোঁজ অভিযোগ নরেন্দ্রপুর থানা দায়ের হয়েছে। তার মধ্যে 15টি দেহ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, মৃত 15 এমনটা হচ্ছে। এবং আশঙ্কা হচ্ছে আরো কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়বে, এমনটাই পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। মৃত্যু সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। ডিএনএ টেস্ট হবে আত্মীয় পরিজনদের সঙ্গে। আমার ভাই গোবিন্দ মন্ডল আর আমার ভাইপো রামকৃষ্ণ, একেবারে দুজন ভাইপো ডিএনএ কথা বলেছে। আমার ভাই গোবিন্দ মন্ডল আর রামকৃষ্ণ মন্ডলের বাবা আমি। মানে কবে থেকে কাজ করতে? 20 তারিখ থেকে এসেছে ফুলের কাজ। ডিএনএ টেস্ট